পরীক্ষা দিতে? হ্যাঁ ব্যাস, তাহলে আবার এত চিন্তার কি আছে? ইউনিভার্সিটি এক্সামের ব্যাপারে ভাববে না। যেটা তোমাদের ভাবতে হবে যে তোমাদের তো হবে, আলটিমেটলি তোমাদের তো প্রত্যেকটা টপিক জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে, না হলে কিন্তু ফিউচারে খুব সমস্যা। ওকে, স্লাইড দেখা যাচ্ছে, আমার গলা শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা কালকে যেটা কন্টিনিউ করছিলাম, আজকে আমরা একটু প্রসেসটা দেখবো। তো হোয়াট ইজ দ্য জেনোমিক ডিএনএ লাইব্রেরি? ঠিক আছে, প্রথম কথা একটা জিনিস আমরা সবার আগে বুঝে নিই, যে আমার শরীরে যে কোনো টিস্যু টাইপের থেকে তুমি যে কোনো সেল নাও, তার মধ্যে কিন্তু জিনোমটা সেম থাকবে। তুমি আমার একটা চুল নাও, সেখান থেকে জেনোমিক ডিএনএ আইসোলেট করো। তুমি আমার ব্লাড নাও, সেখান থেকে জিনোমিক ডিএনএ আইসোলেট করো। তুমি আমার বাক্কাল স্মিয়ার নাও। কেন এগুলো বলছি? কারণ এগুলো হচ্ছে কমন জিনিস যেখান থেকে আইসোলেট করা হয় জেনোমিক ডিএনএ। ঠিক আছে, ব্লাড নিয়ে করলে বা বাক্কাল স্মিয়ার, কিছুই না, ওই যে তোমরা নিশ্চয়ই ইয়েটা করেছো, ওই টেস্টটা কি বলে ওটাকে, আরে এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেশনের যেটা বারবাডি, হ্যাঁ, ওই যে বারবাডি ফরমেশনের যে টেস্টটা, সেটা নিশ্চয়ই তোমরা করেছো। তো দ্যাটস দ্য সেম ওয়ে অ্যাকচুয়ালি বাক্কাল স্মিয়ার নিয়ে ডিএনএ আইসোলেট করা হয়। সো হোয়াট এভার ইউ ডু, দ্য জেনোমিক ডিএনএ ইজ সেম এভরিওয়্যার ইন মাই বডি। ঠিক আছে, দেয়ার ইজ নো টিস্যু স্পেসিফিসিটি ইন দ্য জেনোমিক ডিএনএ। জেনোমিক ডিএনএ তে কিন্তু কোনো টিস্যু স্পেসিফিসিটি হয় না। ওকে, genomic DNA is completely same everywhere in my body. ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যখন একটা জেনোমিক ডিএনএ লাইব্রেরি বানাচ্ছি, তখন কি না, যে কোনো একটা অর্গানিজমের জিনোম, ঠিক আছে, যে কোনো একটা অর্গানিজমের জিনোম, সেটাকে পুরো জিনোমটাকে আমি ক্লোন করে রেখে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু পুরো জিনোমটাকে তো একসাথে ক্লোন করা সম্ভব নয়। তাহলে আমি কি করব? আই ডু আ ভেরি ইজি থিং। একটু আমরা ছবিটা দেখে বুঝি। ঠিক আছে, আই ডু আ ভেরি ইজি থিং। এটা হচ্ছে যে আমি পুরো ধরো এই হিউম্যান জিনোমটাকে আমি ক্লোন করতে চাই। হ্যাঁ, তো আমি হিউম্যান যে ডিএনএ আছে, পুরো জেনোমিক ডিএনএটা আইসোলেট করলাম। জেনোমিক ডিএনএ আইসোলেট করতে তো তোমরা জানো, তোমরা করেছো তো জেনোমিক ডিএনএ আইসোলেট? না স্যার, জিনোমিক ডিএনএ আসলে হয়। জিনোমিক ডিএনএ আইসোলেট হয়নি? এইটা কি, আমরা তো এত এত জিনোমিক ডিএনএ আইসোলেট করি। আচ্ছা, এটা একটু বাড়িয়ে দিলে দেখতে সুবিধা হবে না? এইটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। প্লাজমিড আইসোলেশন করিয়েছে। ও না, তাহলে এবার থেকে তোমরা একটু আমাদের সাথে থাকবে। আমরা যখন ওই থাকি ল্যাবে, একটু থাকবে, সব আইসোলেশন শিখে যাবে। কমসে কম আমরা এক দেড় মানে 10-15 বার জেনোমিক ডিএনএ আইসোলেট করেছি। এই তো রক্তিমদেরও তো ব্যাচে নেই, ও তো জাস্ট রক্তিম টক্তিম চলে আসে, আমরা ওদেরকে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, জেনোমিক ডিএনএ আইসোলেশন আমরা করলাম, এবার সেটাকে একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করলাম। তাহলে কি হবে, ধরো রেস্ট্রিকশন সাইটস প্রচুর আছে আমার জেনোমিক ডিএনএ তে। ওকে, আমি তোমাদের এই প্রশ্নটা করেইছিলাম। সো ইফ দেয়ার আর 6 different nucleotides which form a restriction sites, and there is 4 permutation combination, তাহলে 4 to the power 6. Okay, that's the number of probabilities you will get in a genome actually. তো এবার তোমাকে দেখতে হবে যে 300 কোটির মধ্যে কত আর কি সেইগুলো আসতে পারে। ফরগেট অ্যাবাউট দ্যাট, ব্যাপার হচ্ছে যে 6 নিউক্লিওটাইডের একটা রিজিয়ন, হ্যাঁ, 6 নিউক্লিওটাইডের একটা রিজিয়ন পারমিউটেশন কম্বিনেশন করে 300 কোটি নিউক্লিওটাইডের মধ্যে অনেকবার আসতে পারে। ঠিক আছে, আবার বলছি, 6 নিউক্লিওটাইডের একটা রিজিয়ন পারমিউটেশন কম্বিনেশন করে 300 কোটি নিউক্লিওটাইডের মধ্যে অনেকবার আসতে পারে। হ্যাঁ, বা ছ বেস পেয়ারের একটা রিজিয়ন, নিউক্লিওটাইড বলাটা ঠিক নয়। জাস্ট আ মিনিট, 1 মিনিট।
এই এসিটা অন করলাম। তুই বেরোচ্ছিস এখন? ঠিক আছে, তাহলে ওই বাইরে থেকে তুই চাবি দিয়ে যা। হ্যাঁ, ক্লাসের মধ্যে উঠবো না। এত গরম এসিটা ছাড়া পুরো ইয়ে হয়ে যাচ্ছিল। হ্যালো, হ্যাঁ, তো ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো নিউক্লিওটাইডের একটা রিজিয়ন, ঠিক আছে, 6 নিউক্লিওটাইডের একটা রিজিয়ন, 300 কোটি বেস পেয়ারের একটা রিজিয়ন, 300 কোটি বেস পেয়ারের মধ্যে permutation combination করে একাধিকবার আসতে পারে। So the take home message is when we cleave our DNA with restriction enzymes, there will be many fragments, many DNA fragments. Now what we do? We take a vector. আমরা একটা ভেক্টর নেব, ঠিক আছে, এবং সেই ভেক্টরের মধ্যে আমরা কি করব, সেই ভেক্টরটাকেও সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করব। ওকে, সেই ভেক্টরটাকে আমরা সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করব। তাহলে কি হবে, আমরা যদি সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করি, তাহলে সেই ভেক্টরে যে ওভারহ্যাং থাকবে সেগুলো কমপ্লিমেন্টারি টু দা fragments of DNA generated by restriction digestion of the genomic DNA। ঠিক আছে, আবার বলছি, ভেক্টরটাকে যদি আমরা সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করি, তাহলে ভেক্টরে যে ওভারহ্যাংটা থাকবে সেটা হবে গিয়ে হচ্ছে কমপ্লিমেন্টারি টু দা digested DNA with the same restriction enzyme। এটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। বেসিক ক্লোনিং এ আমরা কি করি, একটা ভেক্টরকে একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে বা দুটো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করি, এবার ভেক্টরে যে ওভারহ্যাংটা তৈরি হয় এবং আমরা ইনসার্টটাকেও সেম রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এনজাইমস দিয়ে ডাইজেস্ট করি। তাহলে ওভারহ্যাং যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিমেন্টারি হয় এবং কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে আমরা ডিএনএ লাইগেজ দিয়ে সেটাকে ক্লোন করে দিতে পারি। তো এখানেও সেই সেম ব্যাপারটা, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টস অনেকগুলো জেনারেট হলো, ভেক্টরটাকে সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করলাম এবং তারপর লাইগেট করলাম ইউজিং ডিএনএ লাইগেজ। এই যে ডিএনএ লাইগেজ দিয়ে আমরা লাইগেট করলাম, তাহলে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল পেয়ে গেলাম, দ্যাট ইজ দ্য প্লাজমিড কন্টেনিং দিস ডিএনএ ফ্র্যাগমেন্টস। এবারে নেক্সট স্টেপে আমরা কি করব, উই উইল ট্রান্সফর্ম, মানে আমরা এই যে প্লাজমিড গুলো আছে এটাকে ফার্দার নেক্সট স্টেপে আমরা ট্রান্সফর্ম করছি উইদিন দ্য ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়াল সেলের মধ্যে এই প্লাজমিড গুলোকে আমরা ট্রান্সফর্ম করছি। তো দিস ইজ হাউ উই কনস্ট্রাক্ট। এইবার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সামথিং ভেরি ক্লিয়ারলি, সেটা হচ্ছে ইচ অফ দিস ফ্র্যাগমেন্টস, একটু ছোট করি তাহলে দেখতে পাবে, ইচ অফ দিস ফ্র্যাগমেন্টস, ঠিক আছে, প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট একটা নির্দিষ্ট প্লাজমিডে ঢুকছে। ওয়েল দ্যাটস ভেরি ট্রু, দুটো ফ্র্যাগমেন্ট তো একটা প্লাজমিডে ঢুকবেও না, এবং একটা প্লাজমিড একটা ব্যাকটেরিয়াল সেলে ঢুকছে। দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, one of the digested fragments, say there are কথা বলছি 1000 digested fragment, each of the digested fragment gets inserted into a single plasmid and one plasmid is basically transformed into a single bacterial cell. Clear? any doubt আমাকে জিজ্ঞেস করো। স্যার আমাকে আরেকবার বলুন ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার জেনোমিক ডিএনএ নিয়ে তুমি সেটাকে একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করলে, তাহলে অনেকগুলো ফ্র্যাগমেন্টস পাবে, পেলে তো? এবার তুমি একটা ভেক্টর নিলে, হ্যাঁ, যে কোনো একটা, ধরো সে একটা প্লাজমিড ভেক্টর, তবে অলওয়েজ প্লাজমিড ভেক্টরই নেওয়া হয় তা নয়, কারণ তুমি যদি পার্শিয়াল ডাইজেস্ট করো অনেক বড় বড় ফ্র্যাগমেন্টও পাবে, সেক্ষেত্রে কিন্তু তোমার ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম ইত্যাদিকেও ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়, কারণ প্লাজমিড ভেক্টরের অতটা ক্যাপাসিটি থাকে না সবসময়। ওকে, হোয়াট এভার। তো এই যে তুমি ভেক্টরটা নিলে, এর মধ্যে এবার কি করছো, যে না তোমার ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলো যে তুমি যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করেছো, ভেক্টরটাকেও তুমি সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করলে, তাহলে ভেক্টরের যে ওভারহ্যাং আর ডিএনএ ফ্র্যাগমেন্টস এর যে ওভারহ্যাং দুটো কমপ্লিমেন্টারি হলো, সিম্পল ক্লোনিং করাচ্ছি। এবার এই কমপ্লিমেন্টারি ওভারহ্যাং এর জন্য কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হলো, তাহলে ফসফোডাইএস্টার বন্ডে যে নিচটা আছে সেটাকে ডিএনএ লাইগেজ দিয়ে সিল করে দিবে।
একেবারে আচ্ছা। বেশি। এবারে সেই যে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউলটা তৈরি হলো, মানে দ্য প্লাজমিড কন্টেনিং আ ইনসার্ট। হোয়াট ইজ দ্য ইনসার্ট? দিস ইনসার্ট ইজ নাথিং বাট আ ফ্র্যাগমেন্ট অফ ইয়োর জেনোমিক ডিএনএ। তো one plasmid will contain one insert only, এবং when you transform each of these bacterial cell, okay, each of these bacterial cell will get one plasmid, and দুটো plasmid survive করতে পারবে না, মানে দুটো same plasmids with same replication origin, they won't be able to survive. Okay, so one plasmid will get one a one bacterial cell will have this one plasmid. Okay, is it clear? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখো দুটো প্লাজমিড সার্ভাইভ করতে পারবে না এই কথাটা আমি বললাম, কেউ অবজেকশন তুললে না। আমি একটা কথা তোমাদের বলছি, তাহলে কোনোদিনও আমাকে জিজ্ঞেস করো তাহলে স্যার হাই কপি নাম্বার লো কপি নাম্বার এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই যে বলেন যে ক্লোনিং হোস্ট হচ্ছে খুব হাই কপি নাম্বার, আই আস্ক ইউ দিস, পড়ে আমাকে পরে একদিন উত্তর জানাবে, ঠিক আছে? হোয়াট ইজ দ্যাট হাই কপি নাম্বার? এনিওয়ে, সো দিস ইজ দ্য ওয়ে ইউ কনস্ট্রাক্ট আ জেনোমিক ডিএনএ লাইব্রেরি। হ্যাঁ, এইবারে আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে উই উইল কাম টু অ্যানাদার থিং, দ্যাট ইজ দ্য সিডিএনএ লাইব্রেরি। ঠিক আছে, নাও হোয়াট ইজ সিডিএনএ লাইব্রেরি? সিডিএনএ লাইব্রেরি হচ্ছে দেখো যে কথাটা আমি গতকালই বলেছিলাম, সেই কথাটা যে জেনোমিক ডিএনএ লাইব্রেরি, হ্যাঁ, এইটা কিন্তু কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবকিছু আছে। হোয়াট ইজ দ্য, এখানে তোমরা সবই পেয়ে যাবে লেখাগুলো। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ? না, ওয়েল, মানুষের ক্ষেত্রে ইফ ইউ কনসিডার হিউম্যান, ইট ইজ বিকামিং ভেরি কাম্বাসাম। এইখানে যে নোটস আছে এখানে তুমি পুরোটা পেয়ে যাবে, বিকজ 300 কোটি বেস পেয়ার, তাহলে কত ফ্র্যাগমেন্টস জেনারেট হচ্ছে। সেই ফ্র্যাগমেন্টস গুলো তুমি যখন ক্লোন করছো, হ্যাঁ, তার মধ্যে দেখা যাচ্ছে 97% ফ্র্যাগমেন্টই আলটিমেটলি কোনো প্রোটিন আর কি এনকোড করছে না, বিকজ আমরা জানি যে 3% অফ আওয়ার জিনোম ইজ কোডিং, জাস্ট 97% কিন্তু কোনো প্রোটিনকে কোড করছে না। সো ইট ইজ বেটার অলসো। আরেকটা জিনিসও আমি তোমাদেরকে বলেছিলাম কালকে খুব ভালো করে, যে প্রোক্যারিওটিক সিস্টেমে বা ব্যাকটেরিয়ার মধ্যে আমি যদি জেনোমিক হিউম্যান বা ইউক্যারিওটিক জেনোমিক ডিএনএ ইনসার্ট ঢোকাই, তাহলে সেখান থেকে কিন্তু আমরা প্রোটিন পাবো না। কেন পাবো না সুপর্ণা? আমরা ওই তো স্যার, হ্যাঁ বলো। ওই যেহেতু এই জেনোমিক ডিএনএ আইসোলেশন করার জন্য ওই কি বলে, ওই টার্মটাই ভুলে গেলাম আমি। আচ্ছা, ধরো তোমার জেনোমিক ডিএনএটাকে আমি কাটলাম, কেটে এবার এটাকে একটা প্লাজমিডে ক্লোন করে দিলাম, তাহলে তোমার জেনোমিক ডিএনএ যে কোডিং রিজিয়নটা আছে যেটা কোড করে কোনো প্রোটিনের জন্য, আমি যদি সেরকম একটা ক্লোন নিয়ে এক্সপ্রেস করাতে চাই প্রোটিন তৈরি হবে না? ক্লোন নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোটিন তৈরি হবে। সায়ন দাস, প্রোটিন তৈরি হবে? ব্যাকটেরিয়ার মধ্যে দিলে হবে না। ব্যাকটেরিয়ার মধ্যে হবে না, কেন হবে না? স্যার আমাদের তো স্প্লিট জিন, আর ব্যাকটেরিয়ার তো মানে ওই রেস্ট্রিকশন। হ্যাঁ ওই হ্যাঁ সায়ন দাস বলো। স্প্লাইসিং মেকানিজমটা নেই। এক্স্যাক্টলি, ভেরি গুড, স্প্লাইসিং মেকানিজমটা নেই, তাহলে ওটা কখনোই হবে না। ঠিক আছে, কারণ আমাদের স্প্লিট জিন, তাহলে ইন্ট্রন গুলো রিমুভ কি করবে? আর ইন্ট্রন রিমুভ না হলে তোমার ম্যাচিওর্ড এমআরএনএটা তৈরি হবে কি করে? ম্যাচিওর্ড এমআরএনএ তৈরি না হলে সেখান থেকে প্রোটিনও তৈরি হবে না। দিস ইজ দ্য থিং। কেউ এলো নাকি? শুভঙ্কর চন্দ্র, আমি তো দেখতে পাচ্ছি না। বাবা শুভঙ্কর, তুমি কোথায় ছিলে? ক্লাস অর্ধেক হয়ে যাওয়ার পর ঢুকছো? তোদের সকাল 8টাতে ঘুম ভাঙছে না কি? যাই হোক, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে তো হোয়াট ক্যান উই ডু? উই ক্যান টেক দ্য mRNA or microRNA, forget about microRNA, we will take the mRNA.
এইবারে এইটার একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে নাও উই হ্যাভ আ টিস্যু স্পেসিফিক এক্সপ্রেশন। আমার চুল বা আমার ব্লাড বা আমার বাকাল ক্যাভিটি, ঠিক আছে, এগুলো তুমি এই বাকাল স্পিয়ার, এগুলো তুমি যাই বলো, এইগুলোই কিন্তু আমার ডিএনএ, জেনোমিক ডিএনএ কম্পোজিশন সেম, কিন্তু এগুলোই কি আমার এমআরএনএ সেম হবে? সুপর্ণা, মানে জিন এক্সপ্রেশন কি সেম হবে এইগুলোই? ধরো you have a epithelial tissue, you have a connective tissue, you have a nervous tissue, so will the gene expression be same in all of them? হ্যাঁ, হ্যাঁ না না, হ্যাঁ, যাই হোক শোনা যাচ্ছে না। রুদ্রজিৎ, হবে না মনে হয়। মনে হয় না, একেবারেই হবে না, বিকজ আমরা জানি যে জিন এক্সপ্রেশন ইজ ডেফিনেটলি টিস্যু স্পেসিফিক। নাহলে তোমার টিস্যু গুলোকে, ধরো কেরাটিন জিনের ওভার এক্সপ্রেশন হবে গিয়ে হচ্ছে তোমার হেয়ারে, কিংবা তোমার নেলসে, কিংবা স্কিনে, বাট ডু ইউ থিঙ্ক যে তোমার প্রচুর নার্ভাস টিস্যুতে প্রচুর কেরাটিন তৈরি হচ্ছে? একেবারেই না। ওকে, কিংবা অ্যাসিটাইল কোলিনেস্টারেজ তোমার তৈরি হবে গিয়ে হচ্ছে তোমার নার্ভাস টিস্যুতে, ডেফিনেটলি সেটা তোমার হেয়ার সেলসে বা নেলসের মধ্যে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এক্সপ্রেশন হচ্ছে না। তো দিজ আর টিস্যু স্পেসিফিক এক্সপ্রেশন, ঠিক আছে। আমাদের কিন্তু এম আর জেনোমিক ডিএনএ কন্টেন্ট অফ অল দ্য সেলস আর সেম উইদিন আওয়ার বডি। কিপ দিস ইন মাইন্ড, এটা নিজেদের মাইন্ডে ইনজেক্ট করে নাও যে জেনোমিক ডিএনএ কন্টেন্ট ইজ সেম ফর অল দ্য সেলস উইদিন আওয়ার বডি, কিন্তু এমআরএনএ কন্টেন্ট কিন্তু একেবারেই সেম নয়, ঠিক আছে। দ্যাট ইজ এক্সট্রিমলি টিস্যু স্পেসিফিক। নাও হোয়াট ডু উই ডু? উই জেনারেট আ স্যার সিডিএনএ। দুটো আলাদা টাইপসের টিস্যু হলে সেখানেও তো মানে ভ্যারি করবে ব্যাপারটা। অবশ্যই ভ্যারি মানে করবে, দুটো আলাদা টাইপের টিস্যুতে কোনোদিনও জিন এক্সপ্রেশন সেম হয় না। আচ্ছা, এন্ড দ্যাট মেক্স দিস, এই যে তুমি দুটো আলাদা কথাটা বললে, এই দুটো আলাদাটা হয়েছেই এই জন্য কারণ তাদের মধ্যে জিন এক্সপ্রেশন সেম। যদি সেমই জিন এক্সপ্রেশন হতো তাহলে আর আলাদা কি করে হতো? তাহলে একই টাইপের টিস্যু হয়ে যেত, তাই না? স্যার দুটো আলাদা টিস্যুতে জিন এক্সপ্রেশন আলাদা হচ্ছে, এবার হ্যাঁ, দুটো সেম অর্গানিজম, মানে ধরুন দুটো ইউক্যারিওটের মধ্যে সেম টিস্যু, এরও যে টিস্যুটা সে আর অন্য বি অর্গানিজমের সেম টিস্যুর যে জিন এক্সপ্রেশন সেটা কি এক হবে না সেটাও আলাদা হবে? মানে দুটো দুটো সেম অর্গানিজম, মানে ধরো আমার আর তোমার, হ্যাঁ। ঠিক আছে, তো আমার মধ্যে যে তুমি বলতে চাইছো যে সে আই হ্যাভ আ টিস্যু, ইউ হ্যাভ আ টিস্যু, এবার ধরো এপিথেলিয়াল টিস্যু আমি নিচ্ছি, তাহলে আমার মধ্যে যে এপিথেলিয়াল টিস্যুতে যে জিন এক্সপ্রেশন হচ্ছে তোমার মধ্যে সেম হবে কি না? এটাই হ্যাঁ। প্রশ্ন, তাই তো? না, এটা সেম হ্যাঁ। হবে না, এটা সেম হবে না, বিকজ তোমার আর আমার এজ আলাদা, কনস্টিটিউশন আলাদা, সবকিছু আলাদা। খুব সহজ বলছি, ধরো আমার সাক্কা সেন্টারিকাস, হোয়াট ইজ সাক্কা সেন্টারিকাস? জানি না স্যার। হ্যাঁ, জানি না। এখানে কেউ সাক্কা সেন্টারিকাস কি কেউ জানে না? স্মল ইন্টেস্টাইন থেকে যেটা বেরোয়, ভেরি গুড, সিক্রেট হয় যেটা। কে সায়ন দাস বললে, তাই তো? হ্যাঁ স্যার। ইন্টেস্টিনাল আচ্ছা, জুস। হ্যাঁ, ইন্টেস্টিনাল জুস। এবারে এই যে সাক্কা সেন্টারিকাস আমরা জানি এর মধ্যে বিভিন্ন এনজাইম থাকে যেগুলোকে আমরা ডাইস্যাকারিডেজ বলি, ঠিক আছে। তাহলে স্মল ইন্টেস্টিনের থেকে যে মেমব্রেনের থেকে যেগুলো সিক্রিট হচ্ছে আর কি, ঠিক আছে, মিউকোজাল মেমব্রেন, কিংবা তোমার গবলেট সেলস থেকে মিউকাস সিক্রিট হচ্ছে, ব্রুনাস গ্ল্যান্ড আছে, তো দিজ আর পার্ট অফ দ্য এপিথেলিয়াল টিস্যু। এইবারে যেহেতু তোমার বয়স আমার থেকে কম, ল্যাকটেজ দ্যাটস অ্যান এনজাইম which is important for digestion of meat, তোমার কিন্তু অনেক বেশি সিক্রেট হবে কম্পেয়ার টু মি। আর ধরো আমার যারা আমাদের থেকে যারা বয়স্ক 60-65 বছর বয়স হয়ে গেছে, তাদের একদমই সিক্রেট হবে না, যার জন্য বুড়ো মানুষদের দুধ দুধ বেশি খেতে দিতে নেই, ইনডাইজেশন হয়ে যায়। তার সমস্যাই হচ্ছে যে এই ল্যাকটেজ এনজাইমটা সিক্রিশন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এবারে 22 বছরের পরে এটা সিক্রিশন ড্রাস্টিক্যালি কমতে থাকে। তো আই এম 34, তাহলে আমার মধ্যে এটা সিক্রিশন অনেক কম হবে, কিন্তু
তোমাদের মধ্যে অনেকেরই 22 বছরের কমই বয়স, বা বেশিরভাগেরই 22 বছরের কমই বয়স, তো তোমার মধ্যে কিন্তু সিক্রিশনটা বেশি হবে। তাহলে সেম এপিথেলিয়াল টি সেল অফ দ্য ইন্টেস্টিনাল লাইনিং, কিন্তু আমার মধ্যে যে জিন এক্সপ্রেশন হচ্ছে তোমার মধ্যে কিন্তু জিন এক্সপ্রেশন আলাদা হচ্ছে। ঠিক আছে, বুঝলাম। বুঝলে তো? ওকে, সো দিস ইজ দ্য থিং। আই মিন ইউর কোয়েশ্চেন ইজ ভেরি রেলেভেন্ট, কারণ এই সেম জিনিসটা কিন্তু আমরা স্টাডি করতে পারি থ্রু সিডিএনএ লাইব্রেরি। আমরা যখন সিডিএনএ লাইব্রেরির অ্যাপ্লিকেশন দেখবো, হোয়াট এভার শুভঙ্কর হ্যাজ সেড, দিস ইজ ভেরি রেলেভেন্ট বিকজ উই ক্যান স্টাডি। তো কারণ তোমরা এটা জিজ্ঞেস করতেই পারো যে স্যার আপনি তো বলে দিলেন যে এটা আলাদা, এটার কি কোনো প্রমাণ আছে, আপনি দেখাতে পারবেন যে শুভঙ্করের মধ্যে ল্যাকটেজ জিনের এক্সপ্রেশনটা অনেক বেশি আপনার থেকে, বা ধরুন আপনার বাবা, তার মধ্যে হচ্ছেই না ওই জিনের এক্সপ্রেশনটা, হ্যাঁ, এই জিনিসটা কি আপনি কোথাও দেখাতে পারবেন? তো দিস কুড বি ইয়োর কোয়েশ্চেন। তো দেখা যাক আমরা সেটা দেখাতে পারি কিনা। তার আগে, সবার আগে যে স্টেপটা আমরা দেখবো সেটা হচ্ছে সিনথেসিস অফ সিডিএনএ। হ্যাঁ, একটু সিডিএনএ সিনথেসিসটা আমরা দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা হচ্ছে যে এমআরএনএ আইসোলেট করে নিলাম। ঠিক আছে, আমাদের সেলের মধ্যে যত এমআরএনএ আছে, একটা ধরো একটা স্পেসিফিক টিস্যু টাইপ, সেখানে যত এমআরএনএ আছে আইসোলেট করে নিলাম। ঠিক আছে, ইউজুয়ালি ট্রাইজল এক্সট্রাকশন আর কলম পিউরিফিকেশন দিয়ে করা হয়। ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়, যেরকম ভাবে প্লাজমিড ডিএনএ তে আইসোলেট করেছিলে পুরো প্রায় সেম প্রসেস। একটু ওই কেমিক্যালস আলাদা, ওই সেলটাকে র্যাপচার করতে হবে, কিছু বাফার্স অ্যাড করতে হবে, করে সেটাকে কলম দিয়ে পাস করিয়ে উই ক্যান আইসোলেট দ্য এমআরএনএ। হ্যাঁ, ইউজুয়ালি এটা অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফির সাহায্যে আইসোলেট করা হয়, যেখানে তোমরা সেলুলোজ কলম রাখছো, এবং এই যে সেলুলোজ কলম তোমরা রাখছো, এই সেলুলোজ কলমে কি হচ্ছে যে তোমরা অলিগো ডিটি দিয়ে দিচ্ছ। ঠিক আছে, অলিগো ডিটি দিলে কি হবে, মানে প্রচুর টি 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 থাকলে আমরা জানি যে এমআরএন এর একটি লেজ আছে। সুপর্ণা, লেজটা কি? সুপর্ণা, স্যার, হ্যাঁ, লেজটা কি? এমআরএন এর লেজটা কি? প্রোটিন টেল। প্রোটিন টেল। কে বলবে? সৌরদীপ, এমআরএন এর টেলটা কিসের হয়, মানে ইউক্যারিওটিক ওটা স্যার এমআরএনএ তে? পলিইউটেল থাকে 5 প্রাইম 3 প্রাইম সাইটে। পলিইউ টেল থাকে। পলিএটেল। পলিএটেল। ও হ্যাঁ, পলিএটেল। হ্যাঁ, পলি এ টেল থাকে। তাহলে একটা এমআরএনএ তে যদি অনেকগুলো 3 প্রাইম এন্ডে এ এ এ এ থাকে, তুমি ধরো একটা কলম বানিয়েছো, সেই কলমে সেলুলোজের বিড আছে, তার সঙ্গে অনেকগুলো টি অ্যাটাচ করে দিয়েছো, তখন কি হবে? এইখানে দেখো, এই যে সেলুলোজ বিড বানিয়েছো, তার সঙ্গে অনেকগুলো টি অ্যাটাচ করে দিয়েছো, তাহলে পলি এ টেল যুক্ত এমআরএনএ সেই টি গুলোর সাথে বাইন্ড করবে। কোনো ডাউট থাকলে এক্ষুনি বলবে যে স্যার আমি কিছু বুঝতে পারছি না, আরেকবার বলতাম। ঠিক আছে, তাহলে এই এগুলো টি এর সাথে বাইন্ড করবে। এগুলো কিন্তু ওয়ান্স ইন আ লাইফ টাইম, একবারই পুরো শিখে নিতে হবে জীবনে। ঠিক আছে, বাইন্ড করলো। এবার তুমি কি করলে, যে তুমি সল্ট দিয়ে ওয়াশ দিচ্ছ, হাই সল্ট লো সল্ট ওয়াশ। কেন এই যে ওয়াশটা দিচ্ছ, এটার কারণ হচ্ছে যে কোনো নন স্পেসিফিক কিছু যেন আমার কলমে বাইন্ড করে না থাকে। ঠিক আছে, নন স্পেসিফিক, ধরো তুমি তো সেলটাকে ফাটিয়েছো, তার মধ্যে তোমার প্রোটিন আছে, ডিএনএ আছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ আছে, ফ্র্যাগমেন্টেড ডিএনএ আছে, সবকিছু আছে, সেগুলো যাতে না থাকে। ফাইনালি তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তুমি যেই ইথানল ইয়ে করবে, এমআরএনএটা প্রেসিপিটেট করে যাবে। তো দিস ইজ হোয়াট ইউ ডু। ওকে, এই কাজটা তুমি করো গিয়ে হচ্ছে এমআরএনএ এক্সট্রাকশন। নট ইম্পর্টেন্ট ফর আস, কারণ এইটা তোমার কিট তোমার জন্য করে দেবে। হ্যাঁ, এইবার নাও হোয়াট ডু ইউ ইউজ, নাও ইউ হ্যাভ ইউর এমআরএনএ। ঠিক আছে,
এবারে এই এমআরএনএটার থেকে যদি আমি একটা সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ সিনথেসিস করতে চাই সুপর্ণা, তাহলে আমাকে কি করতে হবে? সুপর্ণা, রেট্রোভাইরাস কাকে বলে আমাকে একটু বলবে? সুপর্ণা, কোথায় গেলে? সুপর্ণা পালিয়ে গেছে। শুভঙ্কর, রেট্রোভাইরাস কাকে বলে? যে সমস্ত ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল আরএনএ ওদেরকে রেট্রোভাইরাস বলে। এবার সেই আরএনএ থেকে সেই ধরনের একটা ভাইরাস যদি তোমাকে ইনফেক্ট করে এবং তোমার জিনোমের মধ্যে নিজের জিনোমকে ইন্টিগ্রেট করে, তাহলে সেটা কিভাবে করা সম্ভব? কারণ তাদের তো জেনেটিক মেটেরিয়াল আরএনএ, তা আরএনএ তো সিঙ্গেল স্ট্র্যান্ডেড, তোমার ডিএনএটা তো ডাবল স্ট্র্যান্ডেড। আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট করে, মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে ডিএনএ তে কনভার্ট করে ওরা আমার শরীরে এটা মানে স্প্রেড করবে আস্তে আস্তে। এক্স্যাক্টলি, সো দে হ্যাভ টু সিনথেসাইজ আ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা এই জিনিসটাকে করছি? আমাদের কিন্তু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিতে হলেও আমাদের কিন্তু একটা আরটিপিসিআর এ তোমরা পড়েছো, দেবযানী ম্যাডাম নিশ্চয়ই পড়িয়েছেন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর এ। সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা প্রাইমার দিতে হবে। এইবারে আমরা জানি যে ইউক্যারিওটিক যে এমআরএনএ আছে তার একটা পলি এ টেল আছে, তো সেইটার এগেনস্টে আমরা একটা অলিগো ডিটি প্রাইমার দেবো এই ধরনের, মানে টি 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 এরকম একটা প্রাইমার সিনথেসিস করে দিয়ে দিচ্ছি। ইজ দ্যাট ওকে? এরপরে আমরা কি করব, যে এই অলিগোডিটি প্রাইমারটা দেওয়ার পর আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা দেব। দিলে কি হবে, এইভাবে সিডিএনএ সিনথেসিস হয়ে যাবে। এই অবধি কারোর কোনো ডাউট আছে? অলিগোডিটি প্রাইমার আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দেয়া নেই? যে থামিয়ে বলবে স্যার বুঝতে পারিনি, আপনি আবার এক্সপ্লেন করুন, না হলে কিন্তু খুব সমস্যা এগুলো। ঠিক আছে স্যার হ্যাঁ বলো। পলি এ টেলটার জন্য যে থাইমিন গুলো মানে কমপ্লিমেন্টারি হলো দিয়ে তারপর কি হলো, মানে ওই জায়গাটা আমি বুঝলাম না। মানে তুমি কি এইখানে মানে এইখানে বলছো এই প্রাইমার সিনথেসিসের ব্যাপারটা? এইখানে যেটা হচ্ছে যে দেখো কলমের ব্যাপারটা আলাদা ছিল। কলমে ওই সেলুলোজ বিডের সাথে অলিগোডিটি জয়েন করে দেওয়া হয়েছিল, যার সাথে পলি এ টেলের জন্য বাইন্ড করেছে। কিন্তু এইবার আমি কলম থেকে ডিএনএটাকে আইসোলেট করে নিয়েছি। এইবারে আমি একটা প্রাইমার সিনথেসিস করেছি, যে প্রাইমারের সিকোয়েন্স হচ্ছে টি 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 টি। বুঝতে পারছো? নাও আই হ্যাভ সিনথেসাইজড আ প্রাইমার। এক মিনিট দাঁড়াও তো, এটা কি করলো? জাস্ট আ মিনিট। নাও আই হ্যাভ সিনথেসাইজড আ প্রাইমার। ঠিক আছে, যে প্রাইমারটা, একটা মিনিট জাস্ট, আমার একটা সরি জাস্ট আ মিনিট। অ্যাকচুয়ালি আমার মোবাইলে একটা মেসেজ এলো যে আমার এটিএম থেকে এক্ষুনি ৩,০০০ টাকা বেরিয়েছে। আমি একটু জিজ্ঞেস করে নি আমার ওয়াইফ, ও বাজারে গেছে, ও তুলেছে কিনা, কারণ আমি তো বাড়িতেই বসে রয়েছি, তো এটিএম থেকে কে টাকা তুলবে? আর যদি কেউ ফ্রড করে, সে মাত্র ৩,০০০-এর ফ্রড কেন করবে? ফ্রড করলে বড় ফ্রড করো। আরে তুই তুলেছিস? আমি তো ঘাবড়ে গেছি, আমি দেখছি ৩,০০০ টাকা তুলেছে, মেসেজ এসছে। হ্যাঁ আমি তো সেটাই একটু না 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 ঠিক আছে, সেইটা কোনো ব্যাপার না, সে তো তুলেছিস ঠিকই আছে, আমি তো ওইটাই জাস্ট চেক করে নিলাম। ওকে ঠিক আছে, ওকে চল টাটা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ
হ্যালো 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 স্যার, কেটে হ্যালো নেট অন অফ হয়ে গেছে। হ্যালো কেউ স্যারকে বল। তো পড়িয়ে যাচ্ছে রে, এই দাঁড়া। স্যার, স্যারকে বল। লেফট করবি নাকি? না না, চল ঠিক আছে। আরে চলে, হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, চলে এসছি। কতদূর শুনতে পেয়েছিলে বলো তো? লাস্ট আপনার ফোনে কথা বলছেন, ফোনের কথা। ফোনের তারপরে কথা? হ্যাঁ, তারপর কিছু শুনতে পাবো। ওকে, হুম, ভেরি গুড। আচ্ছা, জয়েন করে গেছে তো আবার সবাই? গুড। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে ব্যাপারটা যে এইখানে আমরা একটু দেখি যে এটা ভেরি ইজি। সেটা হচ্ছে কি অলিগো ডিটি প্রাইমার। এই অলিগো ডিটি প্রাইমারটা, সায়ন রেকর্ডিং হচ্ছে তো? এই অলিগো ডিটি প্রাইমারটা আমরা আহ দাঁড়াও, আমি দেখে নিচ্ছি রেকর্ডিং হচ্ছে কিনা। আমরা হচ্ছে স্যার, হচ্ছে, তাই তো? এই অলিগো ডিটি প্রাইমারটা আমরা দিচ্ছি গিয়ে হচ্ছে ইয়ের এগেনস্টে। কার এগেনস্টে? ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, সেটা হচ্ছে যে পলি এ টেলের এগেনস্টে। এবং এই পলি এ টেলের এগেনস্টে আমরা এই অলিগোডিটি প্রাইমারটা দিলাম এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিলাম। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করবে? এখান থেকে সিনথেসিস করবে, ঠিক আছে, ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে আলটিমেটলি উই গেট আওয়ার সিডিএনএ। সুপর্ণা, ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ। এইবারে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সিডিএনএটা আমি পেলাম। Now I have to remove this mRNA. So how do I remove this mRNA? এটাকে দুভাবে করা হয়। দুভাবে কিভাবে করা যেতে পারে? যেটা মোস্ট স্ট্যান্ডার্ড প্রসিজিওর, সেটা হচ্ছে আরএনএস এইচ। ঠিক আছে, আরএনএস এইচ এনজাইমটা ব্যবহার করা হয়। দিস আরএনএস এইচ এনজাইম স্পেসিফিক্যালি চপস দ্য এমআরএনএ মলিকিউল। এই আরএনএস এইচ এনজাইমটা স্পেসিফিক্যালি এমআরএনএ মলিকিউলকে চপ করে দেয়। ওকে? বা আরেকভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে অ্যালকালি। ইউ ক্যান ইউজ আ অ্যালকালি টু ডিগ্রেড দিস এমআরএনএ মলিকিউল। So these are two procedures. Now you have a cDNA molecule. তাহলে cDNA molecule তোমার আছে, কিন্তু cDNA moleculeটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড। কেন না? তুমি এমআরএনএ সিডিএনএ যে হাইব্রিডটা ছিল, আবার বলছি, তোমার এমআরএনএ সিডিএনএ যে হাইব্রিডটা ছিল, সেই হাইব্রিডটার থেকে তুমি এমআরএনএটাকে সরিয়ে দিয়েছো। ওকে, হাউ?
by using RNase H which specifically cleaves mRNA, কিংবা আমরা অ্যালকালি ট্রিটমেন্ট করেও mRNA কে সরাতে পারি। সুপর্ণা, কেন অ্যালকালি ট্রিটমেন্ট করে কেন mRNA কে সরানো যায়? কে বলবে? তাকে 2 নম্বর এক্সট্রা দেব। ওপেন টু অল কোয়েশ্চেন। অ্যালকালি আর 2 প্রাইমে OH টা আছে তাই। হ্যাঁ, এটা কে বললো? উত্তর কে দিল? সায়ন দাস। সায়ন দাস। ওকে, ভেরি নাইস, অ্যাবসলিউটলি কারেক্ট। এটা 2 প্রাইমে OH আছে, তার জন্য কি হবে? না, তুমি একদম ঠিক বলেছো, ভেরি গুড। নিউক্লিওফিলিক অ্যাটাকটা হবে। ভেরি নাইস। বুঝলে এটা সবাই? যেহেতু আরএনএ এর মলিকিউলে 2 প্রাইমে, ডিএনএ তে কি হয়? ডিএনএ তে OH H থাকে, তাই তো? কিন্তু আরএনএ তে ওটা কি থাকে, মানে আরএনএ ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগারটা, তো 2 প্রাইমে ওটা H থাকছে, OH H থাকছে, কিন্তু আরএনএ তো তোমার সরি কি ভুলভাল বলছি, মানে 2 প্রাইম পজিশনে আরএনএ তে যে OH গ্রুপটা আছে, ডিএনএ তে দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিপ্লেসড বাই H, যার জন্য আমরা ডিঅক্সি বলি, কারণ ডি মানে ছড়িয়ে দেয়া অফ দা অক্সিজেন। তাহলে 2 প্রাইমে যে OH টা আছে, সেই OH টাকে অ্যাটাক করছে গিয়ে হচ্ছে তোমার দিস অ্যালকালি। ওকে, that is why RNA is very prone to alkali degradation, but DNA এর উপর কিন্তু alkali অতটা এফেক্ট হয় না। তো DNA is denatured by alkaline treatment, DNA denatured হয়ে যায়, তো RNA ডিগ্রেড করে। তাহলে আমরা RNase H কিংবা অ্যালকালি ব্যবহার করে এই RNA স্ট্র্যান্ডটাকে ডিগ্রেড করে দিলাম। নাও আই হ্যাভ আ cDNA স্ট্র্যান্ড, কিন্তু এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড সিডিএনএ। তো আমাকে যদি আরেকটা সিডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস করতে হয় টু গেট আ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, আমাকে যদি আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস করতে হয় টু গেট আ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, দেন হোয়াট শুড আই ডু? এবার রুদ্রজিৎ বলবে আমরা কি করব। আমার তো সিডিএনএটা পেলাম, কারণ আমার আর এমআরএনএ সিডিএনএ হাইব্রিড তৈরি হয়েছে, এই অবধি বুঝেছো? এবার সেখান থেকে এমআরএনএটাকে আমি চপ করে দিচ্ছি ইউজিং আরএনএস এইচ or alkali treatment, preferably by RNase H. So what I am left with a single stranded complementary DNA molecule. Clear রুদ্রজিৎ? আরএনএটা চপ হয়ে গেছে, মানে কেটে বাদ চলে গেছে। So I am left with a single stranded cDNA molecule. Now I have to, কিন্তু এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড cDNA মলিকিউলটাও তো শুভঙ্করের জিনোমে ঢুকবে না। তোমার তো একটা রেট্রোভাইরাস, যেটা তো ধরো তোমার ইউ নিড আ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সেই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা তুমি কি করে পাবে এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড cDNA থেকে? ডিএনএ পলিমারেজ দিয়ে একটা সেকেন্ড কপি করে নেওয়া যেতে পারে। ভেরি গুড, ডিএনএ পলিমারেজ দিয়ে। বাট ইউ টেল মি সামথিং, ডিএনএ পলিমারেজ উইদাউট এনি টেমপ্লেট সিনথেসিস করে দেবে, মানে উইদাউট এনি প্রাইমার সিনথেসিস করে দেবে? মানে ধরো তুমি তোমার পিসিআর এ তোমার ডিএনএটা টেমপ্লেট ডিএনএটা দিলে, দ্যাট ইজ ইওর জেনোমিক ডিএনএ, নিউ ডিএনটিপি গুলো দিয়ে দিলে এবং তোমার ডিএনএ পলিমারেজ দিয়ে দিলে, ট্যাগ পলিমারেজ, তাহলে সিনথেসিস হয়ে যাবে, বাফার টাফার যা আছে দিয়ে দিলে হবে। রুদ্রজিৎ, প্রাইমার লাগবে, কারণ আমরা জানি যে কোনো প্রাইমার ছাড়া কিন্তু ডিএনএ পলিমারেজ কখনো সিনথেসাইজ করতে পারে না। বাট হিয়ার আই ডোন্ট হ্যাভ আ প্রাইমার। তো এখানে একটা খুব ইউনিক জিনিস হয়, সেটা হচ্ছে অলওয়েজ রিমেম্বার দিস অ্যান্ড গেট ইট ইনটু ইওর মাইন্ড, যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউলস আর অলওয়েজ হাইড্রোফোবিক। ঠিক আছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউল কিন্তু সবসময় হাইড্রোফোবিক হয়। ফলে কি হচ্ছে, এখানে এই কার্সারটাকে বা স্কোয়ারটাকে ফলো করো, এরা কিন্তু নিজের এগেনস্টে লুপ করে যায়। হাইড্রোফোবিক জিনিস কি, তারা গুটিয়ে শুটিয়ে থাকে। তো এখানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউল হাইড্রোফোবিক বলে তারা 3 প্রাইম এন্ডে এরকম একটা লুপ তৈরি করছে। নাও দিস লুপ ইজ বেসিক্যালি অ্যাক্টিং অ্যাজ আ প্রাইমার। এই লুপটা আমার প্রাইমার হিসেবে কাজ করবে।
ঠিক আছে, এই লুপটা আমার প্রাইমার হিসেবে কাজ করবে। এবার যেহেতু এই লুপটা তৈরি হয়েছে, এই লুপটা হচ্ছে প্রাইমার, কারণ আমরা জানি যে ডিএনএ পলিমারেজ উইদাউট আ প্রাইমার cannot synthesize any DNA molecule. Okay, so that's why we give primer other than DNTPs, buffers, Mg, Cl2 and everything, template DNA in PCR. এই যে লুপটা, এবার এটাকে এক্সটেন্ড করছি আমরা হচ্ছে ইউজিং ডিএনএ পলিমারেজ টু সিনথেসাইজ দ্য সেকেন্ড ডিএনএ স্ট্র্যান্ড, মানে দ্বিতীয় ডিএনএ স্ট্র্যান্ডটা সিনথেসাইজ হয়ে গেল। ফাইনালি এই যে লুপের যে জায়গাটা ছিল সেটা আমরা S1 নিউক্লিয়াস দিয়ে কেটে দিলাম। ক্লিয়ার? কারোর কোনো ডাউট থাকলে বলো। তো উই গেট আ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। cDNA তৈরি হলো, সেটা সিঙ্গল স্ট্র্যান্ডেড হাইড্রোফোবিক ডিএনএ মলিকিউল, সো ইট লুপস অ্যারাউন্ড ইটসেলফ। এই লুপটাকে একটা প্রাইমার হিসেবে ব্যবহার করে বাকি স্ট্র্যান্ডটা ডিএনএ পলিমারে সিনথেসাইজ করে দিল। ফাইনালি ডাবল স্ট্র্যান্ডেড বানানোর জন্য এই যে লুপের যে জায়গাটা যেখানে কার্সারটা আছে সেটাকে আমরা S1 নিউক্লিয়াস ব্যবহার করে কেটে দিলাম। কারোর কোনো ডাউট? না। ক্লিয়ার তো? কিন্তু এখন একটা সমস্যা আছে, উই গট আ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউল, কিন্তু এবার তুমি সেটাকে ভেক্টরে ঢোকাবে কি করে? হাউ টু ইনসার্ট দিস উইদিন আ ভেক্টর? কারণ তোমাকে যদি ডিএনএ লাইব্রেরিটা বানাতে হয়, সো ইউ হ্যাভ টু ইনসার্ট ইট উইদিন আ ভেক্টর। এবং ভেক্টরে ইনসার্ট করার জন্য কি লাগবে কে বলবে আমাকে? সেম রেস্ট্রিকশন এনজাইম লাগবে যেটা সেম সাইটে কাটবে ভেক্টরে। হ্যাঁ, সবাই ঠিক জানে। একজন স্টিকি এন্ড বলেছে, একজন বলেছে রেস্ট্রিকশন ওভারহ্যাং লাগবে। সো হোয়াট ডু উই ডু? এখানে অনেকগুলো ব্যাপার থেকে যাচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার যে এমআরএনএ তৈরি হলো তার থেকে যে তুমি সিডিএনএ তৈরি করলে, সো ইউ ওয়ান্ট টু অ্যাম্পলিফাই দ্যাট, কারণ হয়তো সাফিসিয়েন্ট অ্যামাউন্টে সিডিএনএ তৈরি হয়নি, তোমার সিডিএনএটাকে অ্যাম্পলিফাই করতে হবে। দেন হাউ উইল ইউ অ্যাম্পলিফাই? খুব আস্তে আস্তে বোঝো, পিসিআর করে। ফাইন, তুমি পিসিআরটা কি করে করবে? প্রাইমার ডিজাইন করতে হবে। তারপর প্রাইমারটা তুমি কিভাবে, হাউ ডু ইউ ডিজাইন দ্য প্রাইমার? ইউ টেল মি। তুমি কি সিকোয়েন্সটা জানো? বিকজ ইউ হ্যাভ সো মেনি এমআরএনএ যেগুলোকে তুমি সিডিএনএ তে কনভার্ট করে নিয়েছো, ঠিক আছে? তো তুমি so how do you there are so many mRNA, even যদি হিউম্যানও হয় তুমি টোটাল যত এমআরএনএ আছে প্রত্যেকটা সিকোয়েন্স তুমি জানো, সেখান থেকে যে সিডিএনএ তৈরি হয়েছে সম্ভবত তার সিকোয়েন্সও তুমি জানবে না। কোনো লিংকার অ্যাটাচ করে তার কমপ্লিমেন্টারি প্রাইমার তৈরি করে আমি করতে পারি। অবশ্যই করতে পারো, ঠিক আছে। এইখানে যে জিনিসটা করা হয়েছে সি 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 সি, এগুলো কি? হ্যাঁ, এই যে সি 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 এগুলো হচ্ছে একটা এনজাইম আছে, যে এনজাইমটার নাম হচ্ছে টার্মিনাল ট্রান্সফারেজ, ঠিক আছে। এই টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইমটা ব্যবহার করে তুমি কি টার্মিনাল ট্রান্সফারেজ, টার্মিনাল মানে শেষে, টার্মিনাল মানে এন্ডে, ট্রান্সফারেজ কি না নিউক্লিওটাইডস কে ট্রান্সফার করছে, ঠিক আছে। তো টার্মিনাল ট্রান্সফারেজ সিঙ্গল স্ট্র্যান্ডেড টেল অ্যাড করছে টু দ্য সিডিএনএ at the 3' ends only. টার্মিনাল ট্রান্সফারেজ কিন্তু 3' এন্ডেই শুধু কাজ করে, এবং এই 3' এন্ডে এ কি করছে, এ সিঙ্গল স্ট্র্যান্ডেড, এই যে 3' এন্ডে সিঙ্গল স্ট্র্যান্ডেড যে একটা টেল অ্যাড করছে। মানে ধরো তুমি টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইমটা দিয়ে দিলে এবং প্রচুর ডিসিটিপি দিয়ে দিলে, টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইমটা দিয়ে দিলে এবং প্রচুর ডিসিটিপি দিয়ে দিলে, তাহলে কি হবে? 3' এন্ডে, ইন দ্য 3' end টার্মিনাল ট্রান্সফারেজ will incorporate the CCCCC,
ক্লিয়ার হচ্ছে? তো এইটা তো খুব ভালো কথা। এবারে তুমি কি করবে, যে তুমি একটা ভেক্টর নেবে যার মধ্যে একটা ওভারহ্যাং আছে। ওভারহ্যাঙ্গে কি থাকবে সুপর্ণা, বলতে পারলেই 2 নম্বর। এই সিডিএনএ টাকে ঢোকাতে চাইছো, তাহলে দিস ইউ ক্যান ডু ফর অল দ্য সিডিএনএ। তোমার যত সিডিএনএ আছে সেগুলো সব সিনথেসিস হয়ে গেছে। নাও হোয়াট ডু ইউ ডু, you have to use a terminal transferase enzyme and a DCGP mix. ওকে, তাতে কি হবে, যে 3 প্রাইম এন্ডে পরপর CCCC ঢুকিয়ে গেল। নাও ইউ ওয়ান্ট টু ক্লোন দিস ইনটু আ ভেক্টর, ওকে, সে ইনটু আ প্লাজমিড। তাহলে সেই প্লাজমিডের ওভারহ্যাঙ্গে কি থাকবে সুপর্ণা? সুপর্ণা আছো? হ্যাঁ স্যার। কি থাকবে সেই প্লাজমিডের ওভারহ্যাঙ্গে? সায়ন দাস আছো? জি 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 থাকবে। এক্স্যাক্টলি, জি 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 থাকবে। তাহলে কি হবে, নাও উই গেট আ প্লাজমিড উইথ আ ওভারহ্যাং উইথ জি 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 জি, দ্যাট উইথ কমপ্লিমেন্টারি বেস পেয়ার উইথ দিস সিসিসিসি এন্ড লাইগেজ দিয়ে সিল করে আমি ঢুকিয়ে দেবো। ওকে, সো দিস ইজ হোয়াট উই ডু। কিন্তু এখানেও যেটা সমস্যা হলো, যেটা সায়ন বিশ্বাসকে আমি বোধহয় জিজ্ঞেস করছিলাম, যে তুমি অ্যামপ্লিফাই করতে চাও। কারণ একটা জিনিস বোঝো, তুমি সেল থেকে প্রচুর এমআরএনএ পেয়েছো, সেই প্রত্যেকটা এমআরএনএ কে তুমি সিডিএনএ তে কনভার্ট করে নিয়েছো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইউজ করে। ওকে, এবং সেখান থেকে তুমি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএও তৈরি করে নিয়েছো ইউজিং ডিএনএ পলিমারেজ আর তারপরে S1 নিউক্লিয়াস। বাট দেন ইউ ওয়ান্ট টু অ্যামপ্লিফাই দ্য সিডিএনএ মলিকিউলস। হ্যাঁ, কারণ তোমার এমআরএনএ থেকে তো তুমি কোনো অ্যামপ্লিফিকেশন স্টেপ কিন্তু নেই। তোমার যে কটা এমআরএনএ ছিল তুমি সেই কটা সিডিএনএই তৈরি করতে পারছো, এবং সেখান থেকে সেই কটাই তোমার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি হচ্ছে। এই ব্যাপারটায় কারোর ডাউট হলো, যে এই যে পুরো প্রসেসটা যেটা আমরা দেখলাম, হ্যাঁ, জেনারেশন অফ ডাবল স্ট্র্যান্ডেড সিডিএনএ, এখানে কিন্তু কোনো অ্যামপ্লিফিকেশন স্টেপ ছিল না। তোমার সেলের মধ্যে যে কটা এমআরএনএ মলিকিউল ছিল সে কটা ধরে নিলাম সিএডিএনএ তৈরি হলো, তারপরে সেই কটাই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি হলো। তো এখানে কি কোনো আমার অ্যামপ্লিফিকেশন স্টেপ আছে? না স্যার। বাট দেন ইউ ওয়ান্ট টু অ্যামপ্লিফাই, কারণ তুমি একাধিক লাইব্রেরি বানাতে চাও। ওকে, সো হাউ ডু ইউ অ্যামপ্লিফাই? আরএপিডি দিয়ে পিসিআর করলে হবে না? না, আরএপিডি দিয়ে পিসিআর করলে হবে না, কারণ তুমি র্যান্ডম অ্যামপ্লিফিকেশন এখানে করতে পারবে না। তুমি যদি র্যান্ডম অ্যামপ্লিফিকেশন করো তাহলে তো প্রসেসটার কোনো ভ্যালুই থাকছে না। তোমাকে পুরো সিডিএনএটা ক্লোন করতে হবে, তবেই তো তুমি যে প্রোটিনটা তুমি চাইছো সেটা পুরোপুরি ভাবে পাবে। এই এমআরএনএটা করসপন্ডস টু আ প্রোটিন, মানে উইল ট্রান্সলেট ইনটু আ প্রোটিন। সায়ন দাস, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে সেখান থেকে যে তুমি সিডিএনএ বানালে, ডাবল স্ট্র্যান্ডেড সিডিএনএ বানালে, সেটা যখন এক্সপ্রেস করবে তখন সেটাও সেই প্রোটিনটা তৈরি করবে। ক্লিয়ার? হ্যাঁ। কিন্তু তুমি যদি আরএপিডি করো তাহলে কি তোমার পুরো সিডিএনএটা হবে, অ্যামপ্লিফাইড হবে? হবে না তো। র্যান্ডম প্রাইমার তো যেখানে গিয়ে বসবে সেই রিজিয়নটা অ্যামপ্লিফাইড হবে। ঠিক বলছি? তাহলে যদি একটা জিনে তুমি মাঝে একটা র্যান্ডম রিজিয়ন অ্যামপ্লিফাই করো, উইল ইউ গেট দ্য ফাংশনাল প্রোটিন, নাকি তোমাকে পুরো জিনটাকে অ্যামপ্লিফাই করতে হবে? হ্যাঁ, পুরোটাই করতে হবে অ্যামপ্লিফাই। হ্যাঁ, দেখো এই জিনিসগুলো তোমাদেরকে আমি প্রত্যেককে এটা বলছি, ভবিষ্যতে যেখানে ইন্টারভিউ দিতে যাবে, যেখানে এমএসসি পড়তে যাবে, যা রিসার্চ ল্যাবে যাবে, এইগুলোই প্রশ্ন হয়। যে তোমাকে একটা প্রবলেম দিয়ে বলবে এটা কিভাবে করবে একটু বলো তো। তো দিস ইজ দ্য থিং স্যার। এবারে অ্যামপ্লিফাই করা তো ইজি, কারণ টার্মিনাল ট্রান্সফারেন্স দিয়ে তো অনেকগুলো সিটেল পেয়ে যাচ্ছে। এবার যদি আমি অলিগো ডিজি প্রাইমার ইউজ করি, মানে অনেকগুলো জিজিজি থাকবে, আবার তাহলে ডিনেচার করে ওটার সাথে বাইন্ড করলো, এবার এক্সটেনশন হয়ে গেল। অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়, দিস ক্যান বি ডান। হ্যাঁ,
বা অ্যানাদার প্রসেস ক্যান বি ডান, আমি সেটাই জাস্ট জানতে চাইছিলাম যে তোমরা সেটা জানো কিনা। সেটা হচ্ছে একটা অ্যাডাপ্টার মলিকিউল ইনক্লুড করা। ডু ইউ নো হোয়াট ইজ আ অ্যাডাপ্টার মলিকিউল? এই যে লাল যে জায়গাটা, ঠিক আছে, এই যে দিস রেড রিজিয়ন, হ্যাঁ, এই রেড রিজিয়নটা হচ্ছে গিয়ে একটা অ্যাডাপ্টার। এখানে আমার ডাবল স্ট্যান্ডার্ড সিডিএনএ তৈরি হয়ে গেছে, কারোর কোনো ডাউট নেই। এবারে ডাবল স্ট্যান্ডার্ড সিডিএনএ যে এন্ডস গুলো রয়েছে, সেখানে আমি এই ধরনের অ্যাডাপ্টার মলিকিউলকে লাইগেট করে দিতে পারি। এই অ্যাডাপ্টার মলিকিউল গুলোয় কি থাকবে না, এদের একটা স্পেসিফিক সিকোয়েন্স থাকবে প্লাস একটা রেস্ট্রিকশন এনজাইম সাইট থাকবে। আবার বলছি, হোয়াট আর দিস অ্যাডাপ্টার মলিকিউলস? এই অ্যাডাপ্টার ডিএনএ মলিকিউল হচ্ছে যে ডাবল স্ট্র্যান্ডেড যে ডিএনএ আছে তার দুদিকেই, দুটো এন্ডেই ডাবল স্ট্র্যান্ডেড দুটো মলিকিউল অ্যাড হবে। এই ডাবল স্ট্র্যান্ডেড মলিকিউল গুলোর মধ্যে রেস্ট্রিকশন সাইট থাকবে আর নোন সিকোয়েন্স থাকবে। তাহলে নোন সিকোয়েন্স থাকার জন্য তুমি কি করতে পারো, ওই অ্যাডাপ্টারের এগেইনস্টে প্রাইমার দিয়ে তুমি কিন্তু পিসিআর এ অ্যামপ্লিফাই করতে পারো। যেহেতু অ্যাডাপ্টার, যেটাকে অ্যাডাপ্টার লাইগেশন হচ্ছে, মানে অ্যাডাপ্টারকে লাইগেট করছো, যেহেতু অ্যাডাপ্টার গুলো নোন সিকোয়েন্স আছে, তাই তুমি কি করতে পারো না, তুমি ওই অ্যাডাপ্টারের এগেইনস্টে প্রাইমার দিয়ে এই জিনটাকে পিসিআর অ্যামপ্লিফিকেশন করতে পারো। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। দ্বিতীয় হচ্ছে, যেহেতু অ্যাডাপ্টারে একটা রেস্ট্রিকশন এনজাইম সাইট আছে, তার জন্য তুমি ওই অ্যাডাপ্টারটাকে সেই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করবে এবং ভেক্টরটাকেও সেই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করবে, করে এই টোটাল সিডিএনএটাকে কিন্তু ঢুকিয়ে দিতে পারবে। বোঝা গেল? খুব সোজা জিনিস। একবার বলেছে অ্যাডাপ্টারের ব্যাপারটা। এই অ্যাডাপ্টারটা হচ্ছে এমন একটা ডিএনএ মলিকিউল, যেটা তুমি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউল, যেটা তুমি তোমার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ দুদিকেই লাগাতে পারছো। এই অ্যাডাপ্টারের সিকোয়েন্সটা নোন, তাহলে তুমি যেভাবে ডিজাইন করবে সেটাই সিকোয়েন্স, প্লাস এই অ্যাডাপ্টারে একটা রেস্ট্রিকশন এনজাইম সাইট থাকছে। তাহলে যেহেতু অ্যাডাপ্টারের সিকোয়েন্সটা নোন, তাই জন্য সেই অ্যাডাপ্টারের এগেইনস্টে তুমি প্রাইমার দিলে, দিয়ে তুমি কি করতে পারছো, যে তোমার যে সিডিএনএটা আছে সেটাকে তুমি অ্যামপ্লিফাই করে নিতে পারছো। ওকে, আর কি করতে পারছো, সেই অ্যাডাপ্টারটাকে তুমি একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করলে এবং তোমার যে ভেক্টরটা আছে, প্লাজমিডটা আছে, সেটাকেও তুমি সেই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করলে, মানে যে রেস্ট্রিকশন সাইটটা অ্যাডাপ্টারের মধ্যে আছে, নিয়ে এইবার তুমি তোমার সিডিএনএটাকে কিন্তু সেই ভেক্টরের মধ্যে ক্লোন করে দিতে পারছো বা ঢুকিয়ে দিতে পারছো। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ, দিস ইজ সামথিং ইউ ক্যান ডু। হ্যাঁ, এরপরে আমরা চলে যাই এই জায়গাটায়, সেটা হচ্ছে গিয়ে এইখানটা দেখো কনস্ট্রাকশন অফ দ্য, তাহলে আলটিমেটলি সেই সেম জিনিসটাই আমরা করলাম। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এখানে আমরা যদি এই দুটো একটু ছোট করি তাহলে বোধহয় সুবিধা হবে, পুরোটা দেখা যাবে। তো দেখো এখানে দুটো লাইব্রেরির একটা কম্প্যারিজন, যদিও আগামীকাল আমরা কম্প্যারিজনটাও পড়বো প্লাস স্ক্রিনিংটাও পড়বো, যে কিভাবে স্ক্রিনিং করা হয়, মানে লাইব্রেরির থেকে তুমি কিভাবে বার করবে বইটা, মানে এখানে হচ্ছে যে এক্সাক্ট যে ইনসার্টটা তোমার চাই কিভাবে বার করবে, আর দু ধরনের লাইব্রেরির কম্প্যারিজন। তো এখানে দেখো তোমার এইটা জেনোমিক ডিএনএ, এবারে এই জেনোমিক ডিএনএ তুমি আইসোলেট করলে, মানে এটা হচ্ছে জেনোমিক ডিএনএ লাইব্রেরি, নিয়ে সেটাকে ডাইজেস্ট করলে, করে প্লাজমিডটাকেও সেই সেম রেস্ট্রিকশন, এই ছবিটা মাথায় থাকলে আর কিছুই দরকার নেই। জেনোমিক ডিএনএ আইসোলেট করলে, ডাইজেস্ট করলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, প্লাজমিড ভেক্টরগুলোকেও ডাইজেস্ট করলে, ওভারহ্যাং থাকলো, লাইগেশন হলো, সেগুলোকে তুমি ব্যাকটেরিয়ায় ইনসার্ট করলে। এবার তোমার যে ক্লোনটা দরকার হবে সেই ক্লোনটার থেকে তুমি ডিএনএ আইসোলেট করে নেবে।
ঠিক আছে, কিভাবে করবে, কোন 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 ক্লোনটাকে সিলেক্ট করতে, কোন ক্লোনটা তোমার দরকারি ক্লোন এবং সেটাকে কিভাবে সিলেক্ট করবে, এটা আমরা আগামীকাল দেখব। এখানেও সেম, টিডিএনএ বানালাম, অ্যাডাপ্টার দিলাম, বা টার্মিনাল ট্রান্সফারেন্স দিয়ে 3' আমি ওভারহ্যান্ড দিলাম, সেটা ভেক্টরের মধ্যে ঢোকালাম এবং আলটিমেটলি সেই যে ভেক্টরটা সেটাকে আমি ট্রান্সফর্ম করলাম হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল সেলে। ফার্দার আমার যে ক্লোনটা দরকার, মানে আমার যে সিডিএনএ, এই যে এমআরএনএটা দরকার, যেখান থেকে আমি আমার প্রোটিন অফ ইন্টারেস্ট পেতে চাই, সেটাকে আমি সিলেক্ট করব, করে আমি এইভাবে আইসোলেট করে নেব। ওকে, but cDNA library is made up of actively transcribing gene, আর genomic DNA library হচ্ছে গিয়ে it consists of the total genomic DNA। বোঝা গেল, cDNA লাইব্রেরি কিন্তু শুধু অ্যাক্টিভলি ট্রান্সক্রাইবিং জিন দিয়ে তৈরি হয়, আর জেনোমিক ডিএনএ লাইব্রেরি ইজ মেড আপ অফ দ্য টোটাল জেনোমিক ডিএনএ। ওকে, কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। আগামীকাল আমরা পড়বো গিয়ে হচ্ছে স্ক্রিনিং, কলোনি পিসিআর করে কিভাবে স্ক্রিন করা যায় এবং হাইব্রিডাইজেশন করে কিভাবে স্ক্রিন করা যায়। খুব সোজা, এই দুটো লাইব্রেরির মধ্যে বেসিক ডিফারেন্স, যেটা আমি বারবার কোয়েশ্চেন দিই, এবারেও দিয়েছি, সেইটা জিজ্ঞেস করব। আর এছাড়া হচ্ছে যে কিছু দুটো লাইব্রেরিরই কিছু প্রসপেক্টস এন্ড কনসিকুয়েন্সেস, কি লাভ কি ক্ষতি ইত্যাদি ইত্যাদি। নাও এনি অফ ইউ হ্যাভিং এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি। কালকে যে আপনি ইকুয়েশনটা করাচ্ছিলেন না, যে যদি আমার ডিএনএ এই জিনের সাইজ যদি আমার এত কেবি হয়, আর যেটা আমি ভেক্টরে ঢোকাবো তার সাইজ যদি 10,000 বেস পেয়ার থাকে তার মধ্যে, তাহলে টোটাল কতগুলো ক্লোন আমাকে তৈরি করতে হবে? হ্যাঁ, ওইখানে তো শুধু নর্মাল ডিভাইড করে দিয়েছিলাম যে জিনের সাইজটা কত ক্লোন হবে। এবার একটা বইতে কালকে দেখছিলাম যে ওরা বলছে যে ওরা সাইজ করতে গেলে মানে টোটাল ক্লোনের যে সাইজটা, মানে টোটাল যতগুলো ক্লোন হবে সেটা হচ্ছে তো 3 গুণ না 4 গুণ, ওই হিসাবটা বুঝতে পারলাম না। আর একটা ইকুয়েশন দিয়েছে যে নাম্বার অফ ক্লোন এটা সমান সমান 1 - p ডিভাইড বাই 1 - s। এটা হচ্ছে কি প্রবাবিলিটি অফ। এইভাবে বুঝতে পারছি না, তুমি আমাকে যেখানে লেখাটা আছে লেখাটা একটু ছবি তুলে পাঠিও, আমি তোমাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কারণ একটা জিনিস তুমি বোঝো, কালকে যে হিসেবটা আমরা করেছিলাম সেটা কিন্তু হ্যাপ্লয়েড ডিএনএ নাম্বার নিয়ে করেছিলাম। এবার তোমার জেনোমিক ডিএনএ কিন্তু ডিপ্লয়েড। ঠিক আছে, মানে ওয়ান সেট ইউ আর গেটিং ফ্রম ইউর ফাদার, ওয়ান সেট ইউ আর গেটিং ফ্রম ইউর মাদার। তো ডিপ্লয়েড ক্রোমোসোম এই বেস পেয়ার নাম সংখ্যা অবশ্যই সেটা ডাবল হবে। তো ইন রিয়ালিটি আমরা যদি করতে যাই, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি দ্য নাম্বার অফ ফ্র্যাগমেন্টস উইল বি ডাবল দ্যান হোয়াট এভার আই হ্যাভ সেড। খুব সহজে বলছি, আমার হ্যাপ্লয়েড যে জিনোম সাইজ সেটা হচ্ছে 3.6 × 10⁹। ঠিক আছে, এত বেস পেয়ার। তাহলে ডিপ্লয়েড জিনোম সাইজ হবে গিয়ে হচ্ছে 2 × 3.6 × 10⁹। তো তোমার যদি 10,000 বেস পেয়ারের এক একটা ফ্র্যাগমেন্ট থাকে, এসেনশিয়ালি তুমি টোটাল কটা ফ্র্যাগমেন্ট পাবে? সেটা কিন্তু পাবে গিয়ে হচ্ছে যে তুমি যেহেতু যে জেনোমিক ডিএনএ কে আইসোলেট করেছো সেটাই টোটাল কটা বেস পেয়ার আছে, 2 × 3.6 × 10⁹। তাই তো? তাহলে তুমি টোটাল ফ্র্যাগমেন্টস অনেক বেশি পাবে, কিন্তু তুমি দু ধরনের ফ্র্যাগমেন্ট will actually exemplify the same gene. That's what I mean. তো আমরা যখনই কোনো ক্যালকুলেশন করি we take the haploid genome number। হ্যাঁ, কারণ এসেনশিয়ালি সেই রিজিয়নটা বাবার থেকেও আমি যা পাচ্ছি, মার থেকেও আমি সেমই পাচ্ছি, without a few variations that we tend to ignore। বোঝা গেল? ঠিক আছে, আমাদের আমি যে বলেছিলাম 300 কোটি, 300 কোটিটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, হ্যাঁ হ্যাপ্লয়েড সাইজ 300 কোটি বেস পেয়ার, দ্যাট ইজ আওয়ার হ্যাপ্লয়েড জিনোম সাইজ। এবার যদি তুমি 10,000 বেস পেয়ারের এক একটা ফ্র্যাগমেন্ট নাও, তাহলে 300 কোটি বেস পেয়ারের জন্য তোমাকে 3 লক্ষ ফ্র্যাগমেন্ট নিতে হবে। কিন্তু তুমি ফ্র্যাগমেন্টেশনটা তো করছো তোমার জেনোমিক ডিএনএ, জেনোমিক ডিএনএটা তো তুমি আইসোলেট করেছো তোমার সেল থেকে।
সেখানে তো 300 কোটি ফ্র্যাগমেন্ট নেই, সেখানে 600 কোটি ফ্র্যাগমেন্ট আছে, বিকজ দ্যাট ইজ ডিপ্লয়েড। তো অবভিয়াসলি যদি তুমি 10,000 বেস পেয়ারের এক একটা ফ্র্যাগমেন্ট নাও, তো তোমার টোটাল 6 লাখ ফ্র্যাগমেন্ট জেনারেট হবে। দ্যাট ইজ দ্য estimation. The value is not important. What I meant to say is that you cannot deal with 3 lakh or 6 lakh fragments. Okay. So what is the other alternative? সেখান থেকে আমাদের CDNA লাইব্রেরির কনসেপ্টটা এলো। তুমি দেখবে এই নোটটা তুমি যদি পড়ে থাকো, সেখানেও লেখা আছে যে ইকোলাই এর জন্য জেনোমিক ডিএনএ লাইব্রেরি ঠিক আছে, যেখানে ওই 10 টু দি পাওয়ার 6 রেঞ্জে আসে আর কি। ঠিক আছে, তো 10 টু দি পাওয়ার 6 রেঞ্জ মানে হচ্ছে 10 লাখ। তো তুমি যদি 10,000 বেস পেয়ারের এক একটা ফ্র্যাগমেন্ট নাও, তাহলে তুমি ওই 10 টু দি পাওয়ার 6 প্লাস তার সঙ্গে 4 পয়েন্ট সামথিং আছে, তো সে 40 লাখ 50 লাখ। তো এবার যদি তুমি 10,000 বেস পেয়ারের এক একটা করে ফ্র্যাগমেন্ট নাও, দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ ফ্র্যাগমেন্টস? ইটস অ্যারাউন্ড 400, তাই তো? 10,000, 1 লাখ, 10 লাখ, 100টা, 40 লাখ মানে 400টা। So you have 400 different fragments which is cloned into 400 vectors and inserted into 400 E. coli, তার মানে হচ্ছে বা 400 হোস্ট, তার মানে তুমি 400টা কলোনি পাবে। তাহলে E. coli জিনোমকে যদি তুমি 10,000 বেস পেয়ারের এক একটা ফ্র্যাগমেন্টে ভাগ করো, তাহলে তুমি অ্যারাউন্ড 400টা টোটাল কলোনির মধ্যে পুরো E. coli জিনোমকে স্টোর করে রাখতে পারছো। That's fair enough. You can deal with 400টা colony, but definitely you cannot deal with this এই ফিগারটা আমি বলছিলাম। ওকে, তো যার জন্য the take home message is যে 3 লক্ষ কিংবা 6 লক্ষ কলোনি নিয়ে তো আমরা ডিল করতে পারবো না। So what do we do? ঠিক আছে, আমরা যে 3 লক্ষ কলোনি, মানে কলোনিটা আমরা হ্যাপ্লয়েড জিনোম নাম্বার দিয়ে ধরবো, নিয়ে আমরা ডিল করতে পারবো না। যার জন্য স্মল অর্গানিজমস এর ক্ষেত্রে ইকোলাই ইস্টুইস্টের ক্ষেত্রে জেনোমিক ডিএনএ লাইব্রেরি ঠিক আছে, বাট তুমি যদি কোনো লার্জ ইউক্যারিওট নিতে চাও যার অত বেস পেয়ার, যার অত বড় জিনোম, সেক্ষেত্রে সিডিএনএ লাইব্রেরি ইজ আ মাচ বেটার কনসেপ্ট। বাট হ্যাভিং সেড দ্যাট সিডিএনএ লাইব্রেরি ইজ অনলি ফর অ্যাক্টিভলি ট্রান্সক্রাইবিং জিনস। তুমি যদি বলো স্যার আমি ইন্ট্রনও স্টাডি করতে চাই, আমি প্রোমোটার রিজিয়ন স্টাডি করতে চাই, আমি এনহ্যান্সার স্টাডি করতে চাই, সেগুলো তো আর তুমি সিডিএনএ লাইব্রেরিতে পাবে না। তার জন্য তোমার জেনোমিক ডিএনএ লাইব্রেরি লাগবে। সো উইল টক অ্যাবাউট ইট টুমরো। আজকে আর কারোর কোনো ডাউট? না স্যার। ওকে, আচ্ছা, এটা বোঝা যাচ্ছে তো? এটা কিন্তু একটু মানে ইম্পর্টেন্ট টপিক, এটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার।